প্যানেল কোড শেষ হচ্ছে, প্যানেল কোড আমরা আবার দেখবো ইনশাল্লাহ। আবার নতুন যারা আছে ওদের নিয়ে আবার শুরু করবো, সমস্যা নেই, রিভিশন দেন। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে মানহানি, ডিফেমেশন। ডিফেমেশন, ডিফেমেশন কি বা মানহানি কি? মানহানি কি, মানহানির উপাদান কি, মানহানি কাকে বলে, মানহানির বৈশিষ্ট্য কি, মানহানির অনুষঙ্গ সামগ্রী কি, ইত্যাদি ইত্যাদি আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই 499 থেকে আমরা 502 পর্যন্ত পড়বো। এরপর আমরা লাস্ট অধ্যায় 22-এ গিয়ে আমরা ক্রিমিনাল ইন্টিমিডেশন দেখবো, যেটা অপরাধের বিধি প্রদর্শন। তাহলে মানহানি আমরা যদি দেখি, এখানে আপনার মেন বই যেটা আছে একটু কঠিন লাগতে পারে, আমি একটু সহজ করে দিচ্ছি। সহজ করে দিয়েছি যাতে আপনারা নোট নোট করতে পারেন এবং পরীক্ষা লিখতে পারেন। বলছি কোনো ব্যক্তি, সহজ ভাষায় সংজ্ঞাটা, যে কোনো ব্যক্তি সম্পর্কে, স্টার্টিং হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কথা বলা, এমন কোনো কথা বলা, যেমন আমি জমি উজার কাছে কামরুল আমার বন্ধু, যে তার বিরুদ্ধে আমি কোনো একটা কথা বললাম, তার বিরুদ্ধে কোনো লেখলাম, ইঙ্গিত করলাম, ছবি প্রকাশ করলাম, কোনো তথ্য প্রচার করলাম, যার ফলে তার যে একটা রেপুটেশন আছে যে কামরুলের, এই তার রেপুটেশনটা সুনাম ক্ষুণ্ণ হলো। আমি সে আমি এই রেপোর্টে তার একটা ক্ষতি হলো, যে জানে যে এটা একটা ক্ষতি হতে পারে, তার মানে তার একটা এমন একটা কথা বলেন যেটা তার তার একটা সুনামের ক্ষতি হলো বা সুনাম ক্ষুণ্ণ হলো। এই ক্ষতিকর বলে জানা সত্ত্বেও যদি এরকম কোনো কাজ করা হয়, সেটাই হচ্ছে মানহানি বলে গণ্য হবে। তবে মানহানি বলে যে গণ্য হবে, এই ব্যতিক্রম রয়েছে কয়টা? 10টা। এই 10টা যদি ব্যতিক্রমে থেকে যায়, 10টা ব্যতিক্রম বাদ দিয়ে যা থাকবে সবই মানহানি। এখন আপনারা, মানহানি কিন্তু একটা সহজ জিনিস নয়। খালি আপনার লেখলেই মানহানি হয়ে গেল সেটা না। আমরা ওই যে পর্নোগ্রাফি আইনে পড়ছিলাম, মনে আছে? যে কোন কোন আইন, কোন কোন বিষয় পর্নোগ্রাফিতে অন্তর্ভুক্ত হবে না, কোন কোন বিষয়। যেমন আমরা এই যে ময়মনসিংহ টিচার ইনস্টিটিউটে দেখবেন একটা মূর্তি করে রাখছে একদম নেক্ট। এখন এই মূর্তির নেক্ট যে অবস্থা, এটা তো একটা ভাস্কর্যের মতো, মানে এটা একটা দেখতেছে একে উলঙ্গ, কিন্তু আপনার কোনো অনুভূতিতে কাজ করতেছে না। মানে সে একদম নেক্ট দেখতেছেন, মানে সব এমন ভাবে তাকে ওখানে দাঁড়া করাইছে কারো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যদি এরকম অন্য অন্য কিছু হয়, একটা পাগলি বা একটা রাস্তা যাচ্ছে যাচ্ছে, একে দেখো আমরা কিছু মনে হয়, কিন্তু এরকম একটু আনইজি কেউ চলে যাচ্ছে, আপনার কিন্তু হয়তো বা একটা অনুভূতিতে একটা বিরক্তি সৃষ্টি করতে পারে। এটাই বলছে যে আপনার মসজিদে যদি কোনো একটা ফলক বা কোনো কিছু, এটা এটা কোনো এটার ভিতরে পর্নোগ্রাফি আসবে না। তারপর কোনো একটা গাড়ির পিছনে যদি এরকম লাগাই রাখে বা মনোগ্রাম জাতীয় যদি এরকম, এরা কিছু কিছু ব্যতিক্রম আসছে, আচ্ছা ধর্মীয় ধর্ম এই কাজে, আচ্ছা যাই হোক, ওগুলো আলাদা। কিন্তু এরকম মানহানি আপনি যখন কারো মামলাটা করবেন, মানহানি মামলা করতে যাচ্ছেন, তো মানহানি কোর্টে আমি একবার ফেস করছিলাম, যে উকিল এত পরিমাণ মানে লার্নেড লয়ার, এত পরিমাণ উনি ই করতেছেন, শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট স্যার বলতেছে যে আপনি বলেন তো, যে এত বলেন যে আহ, বিবাদীর পক্ষে বলতেছেন আমার ই করছে বা কেউ মানহানি করছে, মানহানি করছে, এই করছে এই করছে, এখন বলতেছে লার্নেড লয়ার আপনি একটু বলেন তো আমাকে, এই মানহানি কাকে বলে, আমি বুঝতেছি না। তে এই মানহানি কাকে বলে, এই এটা বলতে গিয়েই মনে করে একটা হেজিটেশন করে গেছে, মানে সংজ্ঞাটাই ভুলে গেছে। এই বলতেছে এই করছে এই করছে এই করছে, অনেক কিছু মানহানি, আসলে যায় পরে বলে হোয়াট ইজ ডিফেমেশন। এই ডিফেমেশনটাই বলতেছে যে মানহানি কি, এটা সংজ্ঞাটাই ভুলে গেছে, এরকম হয়। কিন্তু আমাদের যদি ব্যতিক্রম জানা থাকে, এখন ব্যতিক্রম ভিতরে যদি আপনি মানহানি ধরে ফেলেন, তাহলে তো মানহানি না। এখন দেখা গেছে এমন একটা উপস্থান করছে, সেটা ব্যতিক্রমে পড়ে যায়, সেটা মানহানি বলে গণ্য হচ্ছে না। আসলে ব্যতিক্রমটাই আমাদের জানা দরকার, পরীক্ষা আসে। ব্যতিক্রম 10টা যদি আমার জানা থাকে, তাহলে আমি কারোর বিরুদ্ধে কোন ক্ষেত্রে মামলা করবো, কোনটা মানহানি বা আমরা আজকে ক্লিয়ার করে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, আমি আই রিপিট করতেছি আরেকবার, মানহানি হতে পারে মুখে বলা কথায়, লিখিত বক্তব্যে, ইশারায়, ছবি বা কার্টুনে, সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে। এগুলো তো, এই কথাগুলো আপনার মেন ইয়েতে না, আমি একটু এড করে দিচ্ছি। উদাহরণ, রহিম ফেসবুকে লিখলো করিম একজন চোর। আমি লিখলাম আমার বন্ধু কামরুলে যে এই কামরুল একটা চোর, অথচ তার কাছে কোনো প্রমাণ নাই। এখন এই জন্য সে জানে এতে করিমের সুনাম নষ্ট, আমি জানি এটা করলে তার সুনামটা নষ্ট হবে, রেপুটেশন নষ্ট হবে, রেপুটেশন মনে রাখবেন, ক্ষতি হবে। এই দুইটা জিনিস মনে রাখবেন, সুনাম, এই ক্ষেত্রে সুনাম, এটাই হচ্ছে মানহানি। এই যে বললাম যে আমি রহিম ফেজুল লিখলাম চুর, এই যে বললাম যে বন্ধু চুর, তো এটা কিন্তু আমার কাছে কোনো প্রমাণ আছে লিখলাম, এতে কি এটা একটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়ে গেল না? আচ্ছা, এখন এই প্যানেল কোডে 499 এর 10টা ব্যতিক্রম গুলো কি কি আমরা এক্সেপশনাল যেটা। প্রথম ব্যতিক্রম আপনারা একটু দেখেন, এখানে অনেকগুলো আছে, ব্যাখ্যাটাকে পড়ে যাচ্ছি, যেগুলো হচ্ছে আমরা মানহানি বলে গণ্য হবে। উদাহরণ কিছু আছে, এগুলো আমরা গড়ি চুরির একটা বিষয় আছে, এগুলো আমরা দেখবো। তা প্রথম ব্যতিক্রম হচ্ছে, উদাহরণ দিয়ে দিছি, জনস্বার্থে। প্রথম ব্যতিক্রম, মনোযোগ দেন, এটা আবার আপনাদের
একটা টেকনিক আছে, সরাসরি যে টেকনিকে চলে যায় আপনার তো পড়তে যাবেন, এই জন্য একটু উপর থেকে একটু আন্ডারস্ট্যান্ডিং করে আসেন, পর আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে জনস্বার্থে সত্য প্রকাশ করা। এখন জনস্বার্থে এমন একটা আহ, আহ, জনস্বার্থে দুর্নীতি মানে কামরুল দুর্নীতি করছে। এখন কামরুল কোন একটা বিষয়ে দুর্নীতি করছে, এটা সত্য সংবাদপত্রে প্রকাশ হয়েছে। এখন যদি এই বন্ধু আমার বলে তোর বিরুদ্ধে মামলা করবো আমি, এখন সে মামলা করতে পারবে না, কারণ এটা তো মানহানি না। সে বললো যে এটা তো আমি প্রকাশ করতে পারবো। বলছে যদি কোনো ব্যক্তি সত্য সত্য তথা জনস্বার্থে যদি প্রকাশ করা হয়, তাহলে সেটা মানহানি বলে গণ্য হবে না। আমি শর্ট করে পয়েন্ট দিয়ে দিছি, পয়েন্ট গুলো মনে রাখলে চলবে। অনেকেই 10টা পয়েন্ট মনে রাখতে পারে না, বাট পয়েন্ট গুলো মনে রাখলে চলবে ইনশাল্লাহ। প্রথমটা কি? জনস্বার্থে সত্য প্রকাশ। তাহলে জনস্বার্থ যদি প্রকাশ করে, তাহলে যদি সে ওই ব্যক্তি যদি না জানে, কোন একটা পাবলিক না জনস্বার্থে সত্য প্রকাশ করা যাবে, এটা কোনো মানহানি হবে না। কিন্তু আমি যে মামলা করে না, এটা হবে না, এটা ব্যতিক্রম। আচ্ছা, উদাহরণ দুর্নীতির সত্য প্রকাশ করলো। আচ্ছা, উদাহরণ দুই। দ্বিতীয় ব্যতিক্রম, সরকারি কর্মচারীর দাপ্তরিক কার্যকলাপ সমালোচনা। এই যে সরকারি কর্মচারী, যেমন অনেক সরকারি কর্মচারী তো আমরাও, তো অনেক দাপ্তরিক আছে আমাদের। সরকারি শুধু পুলিশেরই খালি সব দাপ্তরিক কার্যক্রম আছে, বাংলাদেশে সরকারের অনেক প্রতিষ্ঠান আছে দাপ্তরিক। তো এই যে সৎ বিশ্বাসে আমি পাবলিক হিসেবে যদি কোনো সৎ বিশ্বাসে কামরুল যেখানে কাজ করে, যে দপ্তরে কাজ করে বর্তমান, সেই দপ্তরে যদি তার কাজের সমালোচনা করি আমি, যে সে একজন ইউনো, তার সিদ্ধান্ত সমালোচনা করলাম, তার কাজটা ভালো হয় নাই, সে কাজটা এরকম করছে, তাহলে এটা মানহানি বলে গণ্য হবে না। কারণ কারণ বলা রয়েছে সরকারি কর্মচারী তার দাপ্তরিক কার্যকলাপ সমালোচনা আমি করতে পারবো। বুঝতে পারছেন সবাই? তৃতীয় ব্যতিক্রম, মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় ব্যক্তির আচরণের সমালোচনা। সবসময় জনস্বার্থে যে কোনো বিষয় করা যাবে, বাট একটা দেখতে হবে, লিমিট দেখতে হবে, এটা কোন দিকে যাচ্ছে। জনস্বার্থ হলে করা যাবে ওই ব্যক্তি আচরণের সমালোচনা। যেমন আমি আমার কামরুলের কথা বললাম, আবার জনগুরুত্বপূর্ণ বিষয়ে কারো যদি আমি যদি এই কামরুলের কথা আমি আমি যদি সৎ বিশ্বাসে তার আচরণ সম্পর্কে আমি কোনো মতামত দেই, যে একটা আহ, আহ, সে একজন নির্বাচনে দাঁড়াইছে, তার যে কর্মকাণ্ড, সে আসলে একজন লম্পট খারাপ, এই সেই অনেক কিছু আমি বলি, নির্বাচনে প্রার্থীর যে কর্মকাণ্ড আমি যদি সমালোচনা করি, এই ব্যক্তির যে আচরণ স্পেসিফিক ভাবে কামরুলের যদি আমি তার বৈশিষ্ট্য তুলে ধরি, এটা কি সমালোচনা আমি করতে পারবো, সেটা জনস্বার্থ সংশ্লিষ্ট হতে হবে নির্বাচনের ক্ষেত্রে বা আরো অন্যান্য সময়। এটাও কিন্তু মানহানি বলে গণ্য হবে না। তৃতীয় ব্যতিক্রম। চতুর্থ ব্যতিক্রম, আদালতের কার্যক্রম সত্য প্রতিবেদন। আদালতের সত্তা, আদালতে কিন্তু আমি সব প্রকাশ করতে পারবো না। আদালতের কিছু গোপনীয় যেগুলো বিষয় থেকে আদালত রায় হয় নাই, আমি আগেই প্রকাশ করে দিলাম, এরকম সিদ্ধান্ত এরকম করা যাবে না। কিন্তু আদালতের যে কার্যক্রমের যে কার্যক্রম চলতেছে এখন বর্তমানে, যেমন এই বিভিন্ন সময় মামলা টামলা হচ্ছে, বিচারিক কার্যক্রম হচ্ছে, এই আদালতের বিচারিক কার্যক্রমের যে সত্য রিপোর্ট প্রকাশ করা মানানি। আদালতের যে রিপোর্টটা প্রকাশ করবে একদম ট্রুলি, যেটা এক্সপোজ করবে বা এটা জানানো হবে, সেটা মানহানি হবে না। যে পত্রিকায় পত্রিকায় যদি আদালতের রায় প্রকাশ করে, এটা কিন্তু মানহানি বলে গণ্য হবে, আদালতের রায়। পঞ্চম, আদালতের নিষ্পত্তিকৃত মামলার গুণাগুণ। এই যে আদালতে যে আপনার যদি মামলার রায় বা সাক্ষীর আচরণ সম্পর্কে কোন রায় দেয়, এই সম্পর্কে মতবাদ দেয়, সেটা কি হবে না, মানহানি বলে গণ্য হবে না। এটা খেয়াল রাখবেন, নিষ্পত্তিকৃত গুণাগুণ সম্পর্কে মত দিতে পারবেন। ষষ্ঠ, জনসম্মুখে উপস্থাপিত কাজের সমালোচনা। জনসম্মুখে আপনি দাঁড়াইছেন, কাজের উপস্থাপিত কোন কাজের সমালোচনা করে, কিরকম বই, নাটক, চলচ্চিত্র, এগুলা কিন্তু বই যে যে আমরা বর্তমান যেগুলো করি, বই, কোন একটা ছবি বেরোলো সমালোচনা করতেছে, কোন একটা গান বেরোছে সমালোচনা করতেছে। এই দেখেন একটা নতুন একটা কোনো কিছু হলেই হিরো আলম বা অন্যান্য যারা আছে, কোন বই, নাটক, নাটক করছে, একটা সাকিব ছবি করছে, এটা ভালো হয় নাই, সমালোচনা করে, এগুলো মানহানি না। যেহেতু মনে করো মা মানে মানো কর না, এদের সমালোচনার অধিকার রয়েছে। এখন একজন একটা বই লেখছে, খুব বাজে অবস্থা, এখন বলো বইটি দুর্বল মানের বলা, এই যে এগুলা এগুলা কিন্তু মানহানি মামলা করতে পারবেন না, এটা তারা জনসম্মুখে উপস্থাপন করতে পারবে। আচ্ছা, সপ্তম, বৈধ কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তির তিরস্কার। বৈধ কিরকম? এই যে বৈধ কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি তিরস্কার, ছাত্র মানে শিক্ষক যদি ছাত্রকে শাসন করা, কিরকম? যে বৈধ কর্তৃপক্ষ ব্যক্তি সৎ বেশি কাউকে তিরস্কার করলে, তার মানে একজন শিক্ষক ছাত্রকে শাসন করলো, মানে শাসন করতে এমন না ধরে এমন বেদম পিঠায় একবার ই বানায় ফেলছে, গুরুতর আঘাত, এরকম না। এটা উনি একটা বৈধ কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি। এখন সৎ বিশ্বাসে কাউকে যদি তিরস্কার করে, সেটা মানানি বলে গণ্য হবে। অষ্টম, বৈধ কর্তৃপক্ষের নিকট অভিযোগ। এখন থানায় অভিযোগ করলো এই কামরুলের বিরুদ্ধে, যে সে খারাপ, এলাকায় খালি চতুর্দিকে আসলে পয়সা নিয়ে ঘুরে, হ্যাঁ, এরকম একটা থানায় এসে অভিযোগ করলো। এখন আসলে কি ও তার বিরুদ্ধে মানহানি মামলা করবে?
সে কি মামলা করবে যে না, এটা সৎ বিশ্বাস যে কেউ করতে পারে, যে ম্যাজিস্ট্রেট, বর্জন কর্তৃপক্ষ অথবা কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা মানহানি নয়, মানে আমরা করলো অভিযোগ করতে পারে। বাট এটা যদি যদি মিথ্যা প্রমাণিত হয় তো কিছু কিছু মানে পরিস্থিতি অনুযায়ী সেটা পরবর্তী ব্যবস্থা। আচ্ছা, নবম ব্যতিক্রম, নিজের বা অন্যের স্বার্থের রক্ষায় মন্তব্য। নিজের বা অন্যের স্বার্থ রক্ষায়, নিজের অথবা অন্যের স্বার্থ রক্ষার যদি কোনো সমালোচনা করা হয়, মন্তব্য করা, সেটা মানে না। কিরকম, যে দোকানদার কর্মচারীকে সতর্ক করলো যে একজন গ্রাহক বাকিতে টাকা নাও দিতে পারে, এরকম একটা বিষয়। যেমন একটু উদাহরণ দিচ্ছি আর কি। নিজের বা অন্যের স্বার্থের রক্ষার মন্তব্য করা যাবে। নিজের বা অন্যের স্বার্থ রক্ষার জন্য সৎ বিশ্বাসে মন্তব্য করতে পারবে, যে এনে বলছে দোকানদার কর্মচারীকে সতর্ক করলো যে একজন গ্রাহক বাকিতে টাকা নাও দিতে পারে, মানে এটা একটা মন্তব্য যে যারা বাকি নাও দিতে পারে, এটা একটা নিজের বা স্বার্থ রক্ষা, অন্য স্বার্থ রক্ষার জন্য এটা করা যাবে। সর্বশেষ, সর্বশেষ আপনাদের ব্যতিক্রম সতর্ক কিরণ। সর্বশেষ আপনাদের যেটা আছে এখানে মেন বই নবম দশম। আচ্ছা, রাইট, যে কারো মঙ্গলের মঙ্গলের জন্য সতর্কীকরণ। কারো মঙ্গলের জন্য জনস্বার্থ সৎ বিশ্বাস সতর্কের মানে না, মানে কারো মঙ্গলের জন্য আপনি একটা সতর্ক করলেন। কিরকম, আমি কামরুলে বললাম যে ওর সাথে ব্যবসা করা আগে থেকে যাচাই করে নিও। এই যে আমি বললাম, সতর্ক করে দিলাম। কামরুলে আমি বললাম যে সাদ্দামের সাথে তুমি ব্যবসা করার আগে একটু যাচাই বাছাই করে নিও। এখন যদি কেউ মাইন্ড করে যে এর ভিতরে মামলা মানে ভালো করে, সে ব্যবসা করে এই কথা বললো কেন? এটা তো আমি একটা সতর্ক করলাম যে কারোর সাথে একটা ব্যবসায় লেনদেন করে তো জানা হতে পারে, ভেজাল হতে পারে। আগে যাচাই বাছাই করে নাও, লোকটা কেমন, তার টাকা পয়সা কেমন, বা তার চারিত্রিক কেমন, একটু দেখে নাও। তাহলে আমরা এই মানহানির ব্যতিক্রম পাইলাম কয়টা? 10টা। এর 10টার ভিতরে আমরা খুব শর্ট ভাবে এটাকে মনে রাখার জন্য, কেউ যদি মনে রাখতে পারেন, এখানে দিছি একটু একটু বড় হলেও কয়েকবার লিখলে হয়ে যায়। পরীক্ষার আগে আমাদের অনেক শর্ট ফর্ম আছে, এগুলো শর্ট ফর্ম গুলো আমাদের প্রায় 30 থেকে 40টা প্রশ্ন মুখস্থ হয়ে যায় শর্ট প্রশ্ন পড়লে। তাহলে ডাবল দুনতে স দুইটা, সরায়া দুইটা, বতি অসাত। এটা আমরা কিছু কিছু শব্দগুলো যদিও একটু শুনতে ভিন্ন লাগে, কিন্তু এগুলো কার্যকরী। প্রথম সতের সত্য কথা বলা প্রথম, তারপর সতের সরকারি কর্মচারীর কথা বলছে, আতে জনস্বার্থের প্রশ্ন, আর তারপর আতে হচ্ছে আদালতের রিপোর্ট, বতে বিচারকৃত মামলার মতামত, তৃতীয় হচ্ছে শিল্প নোট টোট বই টই সমালোচনা, অতে অধীনস্থকে তিরস্কার, যেটা একটু দেখলেন, তার অত অভিযোগ, আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ দেয়, সাথে হচ্ছে সর্বশেষ স্বার্থ রক্ষা, শত হচ্ছে সতর্ক। এই হলো 10টা। এগুলো আমরা অনেক স্টাডি করাবো, অনেক টেনশন নাই, এগুলো পিডিএফ অলরেডি দিয়ে দিছে, একটু স্টাডি করে নেবেন, আর কিছু না। এই মানহানি, এই 10টা ব্যতিক্রম যেগুলো আছে মানহানির সংজ্ঞা থেকে, এই ব্যতিক্রম কথা বলছে। উদাহরণগুলো একটু দেখে নিন যে কোনগুলো, একটু উদাহরণগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি, এই মানহানির শাস্তি হচ্ছে, আমরা যদি প্যানেল কোডে দেখি, সেটা হচ্ছে মানহানির শাস্তি হচ্ছে 500 ধারা বরাবর, অনেক বড় ধারা, অনেক উঁচু ধারা, 500 বরাবর, সর্বোচ্চ 2 বছর অথবা জরিমানা উভয় দণ্ড হতে পারে। মানহানির শাস্তি কত বছর? 500, 500 ধারা। আচ্ছা, এখন আসেন, আর দুইটা ধারা আছে, 501, 502, মনোযোগ দেন। এই 501 প্যানেল কোডের 501, আপনি যদি জানে শুনে কোনো কারণ আপনার, মানে কারণ থাকা সত্ত্বেও, মানে যে কোনো একটা বিশ্বাস কারণ থাকা সত্ত্বেও আপনি মানহানিকর কোনো লেখা, কোনো বই, কোনো পোস্টার, কোনো লিফলেট, এই মুদ্রণ খোদাই করে এটা কি করলেন, এটা প্রযোজ্য। মানহানিকর বিষয়ে কোনো মুদ্রণ খোদাই করলেন, যদি এরকম পাওয়া যায় মানহানিকর বিষয়ে কোনো মুদ্রণ খোদাই, লেখা, পোস্টার, লিফলেট যদি মুদ্রণ খোদাই করলে এ তারপর 2 বছর সাজা হবে। আগেরটা তো আমরা 2 বছরই দেখলাম, তাই না? সাজা 2 বছর। তাহলে এটা এটা একটা প্রেস, এই প্রেসে যদি জেনে শুনে যদি এই ছাপিয়ে তা প্রকাশ করলে, একটা প্রেস জেনে শুনে লেখাটি মানহানি করে একটা প্রকাশ করলে, একটা মুদ্রণ করলো, এটা কিন্তু 500 হয়ে যাবে। এটা এমসিকিউ এর দরকার নেই, আমরা 2-এ চলে যাবে। এখন মানহানিকর বিষয় যেগুলো আছে বিক্রয় করলো, এই 502 হতে হচ্ছে আপনি যদি জেনে শুনে কোনো মানহানিকর লেখা, মুদ্রিত কোনো বিক্রয়ের জন্য কাউকে জন্য প্রস্তাব দেন, কোনো যদি বিক্রয়ের জন্য কাউকে প্রস্তাব দেন, সেই ক্ষেত্রে কি হবে? এই 502, অর্থাৎ এটাও 2 বছর। তো সবগুলো দেখে আমি 2 বছরই সাজা দেখলাম, 500 2 বছর, 501 2 বছর, অর্থাৎ 222। এই 500 মানহানিকের শাস্তি দেখলাম 222, মনে থাকবে? 502 হচ্ছে কেউ জেনে শুনে ক্রয় বিক্রি করলে, তাহলে শাস্তি আমরা তিনটা দেখলাম, 322। তাহলে আমরা 499 মানহানির সংখ্যা দেখলাম, ব্যতিক্রম দেখলাম 10টা। মানহানিকর শাস্তি 2 বছর, মানহানিকর বিষয়ে মুদ্রণ যদি করে 2 বছর, মানহানিকর বিষয়কে বিক্রি করে 2 বছর, অর্থাৎ 322। একদম সহজ, মোটামুটি ভাবে একটু স্টাডি করলে হয়ে যায়। তাহলে 499 মানহানি, 500 শাস্তি, 501 ছাপানো, 502 বিক্রি। এটা আরো সহজ করে দিলাম। আই রিপিট, 499 মানহানি, 500তে মানুষ শাস্তি, 501 হলো কেউ ছাপানো মুদ্রণ করে, 502 হলো বিক্রি করে। এই ছিল আমাদের মানহানির ব্যতিক্রম। মানহানির ব্যতিক্রম গুলো অনেক আলোচনা হবে, মুখে মুখে ইনশাল্লাহ হয়ে যাবে। আপাতত এইটুক নেন।